হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে গুড মর্নিং। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে জানো, এইবারে মনে হচ্ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর মনে হয় ভালো লাগছে না, কারণ জামা কাপড় শুকোতে পারছি না। সব থেকে বড় চিন্তার কারণ হচ্ছে আমার ওটাই। তবুও চেষ্টা করছি, একবার বারান্দায় নিচ্ছি, একবার ঘরের ভেতর নিচ্ছি, এই করে করে জামা কাপড় শুকোতে হচ্ছে আমাকে। মানে এই কমপ্লেনটা মার তরফ থেকেও শুনতে পাচ্ছি, এবং যতজন পরিচিত আছে আত্মীয় স্বজন সবার থেকে শুনতে পাচ্ছি। মানে সব থেকে বড় প্রবলেম বর্ষাকালে বোধহয় এটাই। যাই হোক, সুদীপ আজকে অফিসে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে 8:30 নাগাদ। তো বললো আজকে আমার কিছু খাওয়ার সময় নেই, তোমায় কিছু করে দিতে হবে না, তুমি লেট করেই ওঠো। আমি বললাম না, লেট করে তো উঠবো না, ঘরের কাজও রয়েছে। তো উঠে পড়েছি, স্নান পুজো সব হয়ে গেছে আমার সকাল সকাল কাজ সেরে। তো আজকে একটুখানি পার্লেজি দিব, মনে হলো যে কফিটা খাই। পার্লেজি বিস্কিটটা অনেক দিন ধরে মিস করছি। তো পার্লেজির 2টো প্যাকেট আছে দেখলাম, তো যাই হোক আমি গোল্ড প্যাকেটটাই নিয়ে এসেছি। তো ওই গোল্ড বিস্কিটটা জানি না কি ডিফারেন্স দুটোর মধ্যে, তো এই প্যাকেটটা নিয়ে আসলাম। বেশ পার্লেজি বিস্কিটটা বা হরলিক্স বিস্কিটের ছোটো ছোটো প্যাকেটগুলো দেখলে না ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। তারপরে একটু বাদাম ভাজা করলাম, কারণ বাদাম ভেজে আমি ফ্রিজে রেখে দিই। ভাজা বাদাম শুকনো খোলায় ভাজতে আমার একটু প্রবলেম হয়, অনেক সময় কাঁচা থেকে যায়। কিন্তু আমি তেলে ভেজে নিয়ে একদম ফ্রিজে কন্টেনার করে রেখে দিই, তাতে আমার নিজেরও কাজে লেগে যায় ক্লাউড কিচেনের জন্য। প্লাস সুদীপ তো এখন ডেলি মানে বলতেই পারো বাদাম মুড়ি খায়, তো ওর জন্য একটু বেশি করেই বাদাম ভাজতে হয় আমাকে। এই বাদামটা দেখতে পাচ্ছ যে 10 দিন মতো, 10 থেকে 15 দিনের মধ্যে হয়ে যায় আমার, কারণ একদমই নামমাত্র বাদাম সুদীপ মুড়িতে খায়। তো একদম ছাকা তেলে বাদামটাকে লাল হওয়ার আগে পর্যন্ত ভেজে নেবো, কারণ গরম তেলে লাল হওয়ার আগে পর্যন্ত ভেজে না নিলে না তারপরে আবার পুড়েও যায় বাদামগুলো ভেতর থেকে। দেখি, তারপরে দেখি ঝুপ করে বৃষ্টিটা চলে এলো। মানে এত বৃষ্টি আসছে না ঝাঁকে ঝাঁকে। একবার মেলেছি, সেগুলোকে ভাগ্যিস আমার চোখে পড়েছে। পুরো খটখটে রোদ ছিল, এরকম একটা যে চেঞ্জ হয়ে যাবে ওয়েদারটা চারিদিকটা বুঝতেই পারিনি। ভাগ্যিস আমার চোখে পড়েছে বলে জামা কাপড়গুলো আর একটু শুকোলেই হয়ে যেত, কিন্তু না, সে তো আমার কপালে নেই। তাই আবার তুলতে হলো জানো জামা কাপড়গুলো। চারিদিকটা ভালোও লাগছে, অস্বীকার করব না সেটা। তো যাই হোক, দুপুরে আমার তো খুব খিদে পেয়েছিল, কারণ সুদীপের জন্য আজকে কিছু টিফিন বানানো হয়নি। তো ভাবলাম আজকে আলু পেঁয়াজ ভাজা করি, অনেক দিন হয়ে গেল আলু পেঁয়াজ ভাজা খাওয়া হয় না। আর সুদীপ একদম এই আলু পেঁয়াজ ভাজা এগুলো খেতে পছন্দ করে না। আমি দেখেছি আলু পেঁয়াজ ভাজাতে যতই তেল দিই না কেন তেল কম পড়ে যায়, আবার যখন ভেজে তুলে নিই তখন আবার মনে হয় অনেকটা তেল হয়ে গেছে। আসলে আলু পেঁয়াজ ভাজাটা আমার মামার বাড়ির পাড়ায় এক দিদার কাছ থেকে খেতাম। মানে ওইখান থেকেই মাকে বলেছিলাম, দিদা যেইভাবে আলু পেঁয়াজ ভাজা করে সেভাবে করতে পারো না, তারপরে মা করা শুরু করেছিল। আর ওই দিদার বাড়িতে না প্রত্যেক দিন কিছু না হলেও, মানে চাটনি না হলেও না হবে, মাছ না হলেও না হবে, মানে এক মামা ছিল, দিদার ছেলের জন্য আলু পেঁয়াজ ভাজা বানাতেই হতো। আর আমি যখনই যেতাম মামার বাড়িতে, তখন ওই দিদার বাড়িতে যেতাম, তো বলতো আলু পেঁয়াজ ভাজা খাবি, আমাকে দিত এক বাটি করে। সেই কথাটাই মনে পড়ছিল আজকে আলু পেঁয়াজ ভাজা খেতে খেতে। আর এই আলু পেঁয়াজ ভাজার মধ্যে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা দিলেই না হয়ে যায়, আর একটু সামান্য চিনি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। দেখেছো, বাড়তে গিয়ে খাবার বাড়তে গিয়ে পড়ে গেল আমার, কিছু না কিছু পড়বেই। মানে ছাতু গুলতে গিয়েও পড়ে যায়, কফি ঢালতে গিয়েও পড়ে যায়, তারপরে আবার ওয়াইপ করতে হয়। তো এই আলু পেঁয়াজ ভাজা দিয়ে না আর ঘি দরকার হয় না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এত মামাবাড়ির কথাটা আজকে মনে পড়ছিল। আমার মামার বাড়ি উল্টোটাঙ্গায়, আরেকটা মামাবাড়িও আছে, সেটা এখন রিসেন্টলি বাগুইআটিতে। তো সুদীপ এসে গেছে, সুদীপ বলছে যে এখনও বুড়ি বাজার বসেনি, ওর খুব কমপ্লেন, কারণ মাছ ভালো পাচ্ছে না। তো বাজার বসেনি ভালো করে, তাও চেষ্টা চরিত্র করে একটু মাছ এনেছে, কিন্তু আজকে না আর মাছ রান্না করতে ইচ্ছা করছে না, কারণ এত জল কাদার মধ্যে সবসময় ভালো লাগে না মাছটা এইসব নামিয়ে রান্না করতে। তো ভাবছি আজকে রুটি বানাবো। তো যাই হোক, পরে দেখছি কি করব না করব। তো সুদীপ এসে গেছে, যেহেতু মুড়িটা ওকে মেখে দেবো। ভেজে রাখি মুড়ি, কিন্তু না শেষ হয়ে গেছিলো, আবার ভাজতে হলো। মানে রিসেন্টলি মুড়িটা ভেজে ভেজে রাখছিলাম, তাতে দেখছি ভেজে রাখলেও না একটু মানে নেতিয়ে যাচ্ছে। তার জন্য ভাবছি যখন মুড়ি খাবে তখনই ভেজে নেব। তো সব কিছু জোগাড় করে নিয়ে এই যে বাদামটা দেখছো কন্টেনারে করে রেখে দিয়েছি। ফ্রিজে থাকলে না ভাজা বাদাম খুব ভালো থাকে, তোমরাও রাখতে পারো ফ্রিজে। ভাজা ভেজে নিয়ে বাদামটাকে তারপরে ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা হয়ে যায়, কিন্তু কড়কড়ে থাকে বাদামগুলো। আর একটু ভাজা মশলা দিয়ে দেবো, সর্ষের তেল, নুন, আর মানে বলতে পারো 5-6টা গুনাগুনতি বাদাম। ও এরকমই খায়, বলে আমার বেশি বাদাম লাগবে না, তুমি অল্প বাদাম দিয়েই আমাকে দেবে। তো আমি তো খুব একটা পিনাট খেতে পারি না, খাই কিন্তু অল্প স্বল্প খাই, কারণ আমার ভীষণ অ্যালার্জি আছে। এই কাজু বাদাম বলো, আলমন্ড আবার অতটা হয় না,
কিন্তু পিনাট আর কাজু বাদামে আমার খুব ভয়। আগে হতো অনেকটাই, তখন ওষুধ খাওয়ার পর থেকে অনেকটাই কমে গেছে, তাও আমি রিস্ক নিয়ে খাই না, অ্যাভয়েডই করি যতটা পারি। তো এই হচ্ছে মুড়ি মেখে দিচ্ছি, আর এটা ওর মানে এখন রিসেন্ট ফেভারিট। বলছে এরকম যবে থেকে তুমি মেখে দেওয়া শুরু করেছো মুড়িটা, তখন মনে হয় না, আগে তো খুব বেগুনি এইসব খেত, তো বলছে যে এখন আর মনে হয় না যে বলি যে বেগুনি করে দাও আমাকে, এটাই ওর পছন্দ এখন। তো এত মুড়িটা গরম থাকে না যে মাখতেও পারি না ঠিক করে। তো যাই হোক, এটাই হচ্ছে সন্ধেবেলারও টিফিন। আমি আর কিছু খাবো না, যেহেতু আমি দুপুরে ভাতটা খেয়েছি, আমার মোটামুটি ফুলই লাগছে, তো আমি ভাবছি আবার কফি করে নেব, কফি আর বিস্কিট খেয়ে নেবো। আসলে বেশ কয়েকদিন ধরে না ভীষণ মনটা খারাপ করছে। তোমরা তো সবাই জানো কলকাতায় আরজি করের ঘটনাটা, আর আরজি কর হচ্ছে আমার জন্মস্থান, মানে আমি ওখানেই হাসপাতালেই জন্মেছি। তো এত মনটা ওই দিকেই পড়ে আছে, কোনো কিছুতে যেন মন বসাতেই পারছি না। সত্যি এইসব কিছু না প্রতিবাদ, মানে তীব্র প্রতিবাদ হওয়া দরকার। মানুষের মানসিকতার মানে কোন তলানিতে গিয়ে পৌঁছেছে আমি জানি না, এটা কীরকমভাবে সুরাহ হবে, আদৌ সবাই শাস্তি পাবে কিনা, যারা আর কি সবাই দোষী, আমি সবার কথা বলছি, যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল, আর যে চলে গেছে তারও আত্মার শান্তি কামনা করি। মানে ভীষণই খারাপ লাগার একটা জায়গায় রয়েছি আমরা, মানে কলকাতা থেকে যতই বাইরে থাকি না কেন, আফটারঅল তো কলকাতাবাসী, বাঙালি। সেখানে যদি তার দুঃখে আমি নিজের দুঃখবোধ না প্রকাশ করি, তাহলে সেটা আমার মনে হয় যে মানুষ হয়ে আমার অনেকটা খামতি। তো আমার মনে হয় যে আমার ফ্যামিলি বা আমার পরিচিত কেউ ওই জনসমক্ষে যদি দাঁড়ায়, তো আমি মনে করব যে আমি যেন দাঁড়িয়ে আছি সেখানে। তো তোমরাও চেষ্টা করো যে যেখান থেকে পারবে প্রতিবাদ করার, কারণ এগুলো তো দিন দিন হয়েই যাচ্ছে। এগুলো যতদিন না আমরা একদম কঠোর হাতে প্রতিবাদ করতে শুরু করব, ততদিন এগুলো থামবে না। আর যতই আমরা বলি না কেন যে আমাদের দরকার নেই, কিন্তু আমাদের সব কিছুরই দরকার আছে। আমাদের সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে সবাই আমরা একে অপরের ওপর ডিপেন্ড করি। তো এগুলো সবাই মিলে যদি একটা আলোচনায় এসে সুরাহ করা হয়, তাহলে তো খুবই ভালো হয় জিনিসটা। মানে আমি কতটা বলতে পারলাম আমি জানি না, হয়তো আমি অনেক কিছু বলতে চাইলাম, কিন্তু আমি সত্যি বলছি যে আমার মনের মধ্যে আরও হয়তো অনেক কথা রয়েছে যেগুলো আমি বলে উঠতে পারলাম না। আর সব থেকে বড় ব্যাপার, পরিবারের কথা ভাবলে আমার মানে গায়ে কাটা দিচ্ছে। এখন আমি মানে রেকর্ডিং করছি, আমি মানে বলতে পারছি না, বোঝাতে পারছি কিনা আমি জানি না। ভীষণ ওই জায়গাটা না, ভীষণ পরিবার তো ভীষণ দুর্বলের জায়গা আমাদের। তো সেই মা বাবার কথাটা একবার চিন্তা ভাবনা করেও না, তাদের মুখটা চেয়েও একটা সুরাহ তো দরকারই। তো আমি আর বেশি কিছু বলতে পারছি না, আমার গলায় আটকে যাচ্ছে জিনিসটা। তো তোমরা যে যেখান থেকে পারো, আমরা, আমার বন্ধু বান্ধব, আমার টিচার, আমার মানে পরিচিত যারা রয়েছে, যারা যেখান থেকে যেভাবে পারো প্রতিবাদ করো। প্রতিবাদটা করতে হবেই আমাদের। যদি প্রতিবাদ আমরা না করি, এইভাবেই জিনিসগুলো ধামাচাপা পড়ে যাবে দিনকে দিন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রতিবাদ অবশ্যই করো। ওকে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।